হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো কালকে তো সবাই ম্যাচ দেখলে। কালকের যে ম্যাচটা ছিল দিল্লি এবং লখনৌর ভিতরে, এবং দিল্লি লখনৌর ভিতরে যে ম্যাচ হয়েছে, দুর্দান্ত ম্যাচ হয়েছে, এক কথা অসাধারণ। গত যে তিনটে ম্যাচ ছিল তার মধ্যে আমার মনে হয় কালকের ম্যাচটা বেশি আকর্ষণীয় ছিল, এবং শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়িয়ে গিয়েছিল, এবং অসাধারণ খেলা হয়েছে। তো কালকের ম্যাচ সম্বন্ধে তোমাদের আজকে আমি তুলে ধরবো তাদের সঠিক বিশ্লেষণ, আমার দেখুন এবং কোথায় লখনৌ সুপার জায়ান্টস মানে পিছিয়ে গেল, এবং কোন জায়গায় দিল্লি এগিয়ে গেল, গিয়ে ম্যাচ জিতে গেল, এটা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো শুরুতে বলে রাখি তোমাদেরকে ম্যাচের যে টোটাল সামারি, সেটা হলো যে প্রথমে লখনৌ সুপার জায়ান্টস ব্যাট করায় তারা একটা দুর্দান্ত শুরুয়াতের পরও তারা একটা ভালো রান করে, 209 রানের একটা বড় ইনিংস টার্গেট দেয়। এবং তার মধ্যে 209 রানের মধ্যে মিচেল মার্শের ছিল 36 বলে 72, তারপর নিকোলাস পুরানের ছিল 30 বলে 75, তারপরে মিলার শেষে এসে 19 বলে 27। এদের এই রান, তারপরে এই রানের বদলতে তারা পৌঁছে যায় 209 রান। এবং অপরপক্ষে দিল্লির হয়ে বোলিংয়ে যদি দিকে তাকায়, তাহলে স্টার্ক 4 উইকেট তুলে নেন 42 রানে। তারপরে কুলদীপ যাদব 4 ওভারে 20 রান 2 উইকেট, এবং অক্ষর প্যাটেল 3 ওভারে 18 রান, কোনো উইকেট পাননি তিনি, তবু ইকোনমিক্যাল বোলিং করেছেন। তো এরপরে ব্যাট করতে নেমে এসে দিল্লি 211 রান তুলে দেয়, এবং অক্ষর প্যাটেল তিনি 22 রান করেছেন। স্টাবস 22 বলে 34 রান করেছেন। তারপরে ম্যাচের যে স্টার আশুতোষ শর্মা, নিউ সেন্সেশন যাকে বলা হচ্ছে, তিনি 31 বলে 66 রান করেছেন। এবং বিপ্রাজ নিগম তিনি একজন অলরাউন্ডার, তাকেও খুব একটা লোকে ভালো করে চিনে না। তো সে 15 বলে 39 রান করেছেন। তো এই রানের যে জন্য তিনি দিল্লি মানে রানটা তুলে দিয়েছে 209 রান। এবং অন্যদিকে যদি আমি তাকাই দিলে এই লখনৌর বোলিং অপশনের দিকে, তো বোলিং এর দিক বেশ। 4 ওভার 31 রান 2 উইকেট, রবি বিষ্ণুই 4 ওভার 53 রান, প্রিন্স যাদব 4 ওভার 47, এবং শাহবাজ 1 ওভার 3 বল 22 রান দিয়ে কোনো উইকেট পাননি। তো এই ছিল তোমার ম্যাচের সামারি। এবার তোমাদেরকে আমি বলি যে এই ম্যাচে কিভাবে, কোথায়, কিভাবে কে মার দিল, কে মার খেলো। তো প্রথমেই বলে রাখি যে প্রথমে লখনৌ সুপার জায়ান্ট, নো ডাউট, মিচেল মার্শ এবং নিকোলাস পুরান যে স্টার্ট দিয়েছিল, মাকরাম, তাতে উম, সুন্দর স্টার্ট, মানে এক কথায় जबरदस्त, मतलब छा गए पहले दो, मतलब 10 ओवर तो পুরো छा गए, मतलब क्या বলूं। 12 ওভার, যেখানে তোমার 12 ওভারে 13 ওভারে 160 রান হয়ে গেছিল। তো 13 ওভারে 160 রান হওয়ার পর সেই ম্যাচ কিভাবে আবার ম্যাচ মোড় থেকে ঘুরে নেয়, সেটা সম্পূর্ণ কৃতিত্ব দিল্লির বোলারদের, স্পেশালি স্টার্ক এবং স্পিনার অক্ষর প্যাটেল কিংবা কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করেছে। এবং স্পিনিং চায়নাম্যান বোলার হিসাবে কুলদীপ যাদব যথেষ্ট ভালো বোলার। এবং তার বোলিংয়ের যে ধার আছে সেটা কালকেও তিনি প্রমাণ করেছেন। এবং অক্ষর প্যাটেলের যখন প্রথমে মোটামুটি 10-15 ওভার ক্যাপ্টেন্সি নিয়ে আমার একটু প্রশ্ন ছিল। তো যাই হোক, তবে দিল্লির দুর্দান্ত কামব্যাক তাদের বোলিং করিয়েছে, যাই বলো। ম্যাচের মাঝখানে স্টার্ক যেভাবে দুটো বোল্ড করে উইকেট তুলে নিয়ে যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেটা একটা অসাধারণ। সেখানে নিকোলাস পুরানকে আউট করে যে বোল্ড করে যে ওখানেই আমার মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট। ওখান থেকে ওই যে আউট নিকোলাস পুরান হয়েছে, তারপর থেকে আর ম্যাচ ফিরে দাঁড়ায়নি। তারপরে কি হয়েছে, কুলদীপ যাদব পুরো এটাকে পুরো বেঁধে রেখেছিল। তো সেখানে রান করার সুযোগই পাইনি, বড় পার্টনারশিপ করার সুযোগই পাইনি। তো তবু শেষ বেশ মিলারকে তো খেলতেই দেয়নি। ঠিক আছে। অন্য দিক থেকে উইকেট একের পর এক পড়েই যাচ্ছে, তো মিলার কি করবে একা? তো সেটাই হয়ে যাচ্ছে। তবুও বলা যায় যে 211 রান আমার মতে কিছুটা শর্ট ছিল, কারণ এই পিচে 240+ রান না হলে মোটামুটি টার্গেট করা যায় না। তবুও এইবার চলে আসি তোমার দিল্লির ব্যাটিং। দিল্লির ব্যাটিং যখনই আসলো, তখন আমার মনে হয় যে যে প্রথমেই 211 রান দেখে যে কোনো একটা টিমের একটা হওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও প্রথমে 2-3 উইকেট পড়ে যায়। 2-3 উইকেট পড়ে যাওয়ার পর যেভাবে ম্যাচের হাল ধরেছিল স্টাবস, তিনি 34 রান করেছেন 22 বলে,
এবং মাঝখানে অক্ষর প্যাটেল একটা ছোট্ট 22 রানের একটা ক্যামিও রান করে দেন। এরপরে এসে ম্যাচের হাল ধরেন আশুতোষ শর্মা এবং বিপ্রাজ নিগম। এই দুজনে মিলে তোমার যে রানটাকে কোথায় থেকে কোথায় নিয়ে চলে গেছে তার ইয়ে না দেখলে বোঝা যাবে না। তো এই মুহূর্তে এই ম্যাচের এইখান থেকে আশুতোষ শর্মা এবং বিপ্রাজ নিগমের যে ইনিংস সেখান থেকে ম্যাচ ঘুরে গিয়েছে। এবং এখানে সম্পূর্ণ আমি বলবো যে তাদের কৃতিত্ব যথেষ্ট দুজনের। তারা রান করে দিয়েছে ফাইন, বাট লখনৌর যে বোলিং অপশন আমার মনে হয় আবার ভাবা উচিত। কারণ কাল যে বোলিং ইউনিট নিয়ে তারা নেমেছিল খেলতে, আমার মনে হয় না দিস ইজ দ্য টপ নচ। মানে আইপিএল লেভেলের মতো একটা টুর্নামেন্টে এই মানে পাতি বোলার নিয়ে আমার মনে হয় না খেলা উচিত। রবি বিষ্ণয় তো একদম অতি সাধারণ মনে হয়েছে আমার কালকে। তিনি 4 ওভারে 53 রান দিয়েছেন, 2 উইকেট তুলে নিয়েছেন, কিন্তু মানে সেই কুলদীপ যাদবের মতন সেই রকম আটো বোলিং করতে পারেননি। তারপর দিগ্বেশ 4 ওভারে 31 এর বলটা ঠিকঠাক ছিল। তারপর প্রিন্স যাদব 4 ওভারে 47 2 রান দিয়ে ফাস্ট বোলিং এর তো কোনো নেই। তো আমি বলছি যে এখানে যা বোলিং এখানে এবার যদি দেখি রিজার্ভেও দেখি লখনৌ সুপার জায়ান্টে তারাই আছে। শেমার জোসেফ আছে, এক বিদেশি। ওয়েস্ট ইন্ডিজের শেমার জোসেফ বসে আছে, আর আবেশ খান আছে। তাছাড়া আমার মনে হয় না সেই রকম মানে টপ ক্লাস কোনো বলার টিমে নেই। তো আমার মনে হয় লখনৌর যে বোলিং ইউনিট, এই ইউনিট নিয়ে যদি খেলাতে থাকে তাহলে লখনৌকে কিন্তু আরো হারের মুখ দেখতে হবে। তা আমি তো প্রথম থেকেই বলে এসেছিলাম যে দিল্লির ব্যাটিং কিন্তু সুপার সুপার, আমি প্রথম থেকেই বলে আসছি। যদি তোমরা ভাবো যে কাল ম্যাকগ্রুক খেলতে পারেনি, ও যদি চলতে থাকে তাহলে তো ভাই 250-300 রানও তার কাছে কিছুই না। তো এই জন্য বলছি যে লখনৌকে বোলিং অপশন নিয়ে আবার ভাবতে হওয়া উচিত। এখন লখনৌর অপশন বলতে শুধু আছে শেমার জোসেফ এবং আবেশ খান। এখন নিশ্চয়ই আবেশ খানে খেলে বা হয়তো নেক্সট ম্যাচে, কিন্তু স্পিনিং ভাই একদম পাতি। স্পিনিং পাতে দেওয়ার মতো ন। ওই স্পিনার নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে প্লেয়ারের কাছে, যেখানে ম্যাকরাম, মার্করাম, আর কি বলে মিচেল মার্শ, সরি মার্করাম, আর ম্যাকগ্রুক, এরা যেখানে খেলবে সেখানে স্টাবস। তো এদের কাছে আমার মনে হয় না ওই স্পিনারে কোনো কিছু করবে না। তো লখনৌকে অবশ্যই তাদের বোলিং অপশন নিয়ে ভাবা দরকার। কারণ এই বোলিং নিয়ে তারা মানে পরের ম্যাচগুলোতে আমার মনে হয় না আর একটা বিশেষ করে যা কথা বলবো যে ঋষভ পান্তের ব্যাপারে। ভাই ঋষভ পান্ত তোমাকে বলছি আর এখন আর তুমি বাচ্চা নও ইয়ার, এখনো ওই মাঠের মধ্যে ওই সব হারকাত করা, কারো চিমটি কাটা, কারো করা ও করা আর ভালো লাগে না ভাই। এগুলো 22 বছরের ছেলে, 23 বছরের ছেলে, 20-22 বছরের যারা তারা নতুন প্লেয়ার তারা করবে এসব দেখতে ভালো লাগে। এখন তোমার বয়স হয়ে গেছে 30+, তুমি এখন লেজেন্ড ক্লাবের মধ্যে তোমার এন্ট্রি হওয়া উচিত। তোমার এখন মানে ইন্ডিয়ার আগামী ক্যাপ্টেন, ভবিষ্যৎ ক্যাপ্টেন তোমাকে ভাবা হচ্ছে। ভবিষ্যৎ ক্যাপ্টেন্সি হিসাবে তোমার টিমে এখন কে এল রাহুল যে ফর্ম দিয়েছে তাতে তোমার টিমে এখন মোটামুটি জায়গা পাকাপোক্ত নয়। এখনো তুমি ওইরকম ছিচড়িপনা ওইরকম, यार कुछ तो शर्म करो, कुछ तो हया करो, ऊपर से खेल तो ऐसे रहे हो। मतलब वो टीम इतना अच्छा पोजीशन में था, तुमने ऊपर मार के कैच दे के चला गया 0 रन पे। यार अभी भी तुम पे स्टंप मिस हो रही है। 43 বছরের ধোনি যেখানে 0.02 সেকেন্ডে স্ট্যাম্প করে দিচ্ছে বল, আর তুমি এই 30 বছর বয়সী রানিং প্লেয়ার, তোমার একটা বল তুমি ক্যাচ মিস করছো, তুমি স্ট্যাম্পিং মিস করছো, তোমার দ্বারা এই जो भाई बस हो गया यार। अभी बंद कर दो ये सब नौटंकी बना फील्ड के अंदर, ঠিক আছে? ও মাঠের মধ্যে এসব বন্ধ করে দাও। হ্যাঁ, খেলার দিকে মন দাও, তোমার ব্যাটিং ইমপ্রুভ করো, তোমার অ্যাটলিস্ট কিপিং ইমপ্রুভ করো, তোমাকে যে টিমের জন্য নেওয়া। আর তুমি তো জানোই ভাই, তোমার টিমের যে মালিক গোয়েঙ্কা, ও ছেড়ে কথা বলবে না ভাই। এ অন্য ফ্র্যাঞ্চাইজির মালিক না যে ও কিছু বলবে না কিংবা কিছু করবে না। ও তুমি ভালোই মনে আছে তোমার গত বছর কে এল রাহুলের সঙ্গে কি হয়েছিল। সো মাইন্ড ইট ঋষভ পান্ত। তো ঋষভ পান্ত সত্যি, তোমার নো ডাউট হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ অসম প্লেয়ার, নো ডাউট, বাট হি নিডস টু
improve himself, and he needs to think his attitude, I think. मतलब कोई यार कोई तुक नहीं बनता, कोई बच्चों वाली वही हरकतें यार, किसी को धक्का दे रहे हो, किसी को पुश कर रहे हो, किसी को पिंच कर रहे हो, क्या ये क्या यार। तुम कैप्टेन हो एक টিম কে, একটা টিমের ক্যাপ্টেন হিসাবে তোমাকে আরো ম্যাচিওর হওয়া উচিত, আরো তোমার এই সব যখন করবে তার মধ্যে তার ওই থিং কোথায় আসবে ম্যাচের। যখনই একটা লোক যে ক্যাপ্টেন তাকে অ্যাটলিস্ট, বাকি অন্যদের কথা ছেড়ে দাও, তাদের তো চিন্তা ভাবনা নেই না, যে ক্যাপ্টেন সে তো ভাবনা চিন্তা করবে যে কাকে বল করাতে হবে, কাকে কি করবে, কোথায় ফিল্ডিং সাজাতে হবে, কাকে কিভাবে এই ব্যাটসম্যানকে কোন বল করতে হবে। তুমি সেই সব নিয়ে চিন্তা ভাবনা বোলিং এর সঙ্গে ডিসকাস করবে, তা না তো কোথায় কাকে চিমটি কাটছে, কোথায় কাকে ধাক্কা মারছে, কোথায় আহ, দাঁড়িয়ে মানে একটা কথা বলছে, বাইট দিচ্ছে। ভাই এগুলো তোমার কাছ থেকে এখন আশা করা যায় না। একসময় ছিল এগুলো ভালো লাগতো, কিন্তু এখন আর সব ভালো লাগে না তোমার কাছ থেকে। তোমার কাছ থেকে এখন চাই রান, তোমার কাছ থেকে এখন চাই পারফরমেন্স। ভাই স্টাম্পিংটা ঠিক করে কর, স্টাম্পিং ঠিক হচ্ছে না। অন্যদিকে ব্যাটিং এ এই মানে খামাখা একটা উল্টো পাল্টা শট মেরে চলে যাচ্ছ, টিমকে এইভাবে ফেলে দিলে। তো ইটস, ইউ শুড লুক অ্যাট ইউর সেলফ। তো নিজের দিকে তাকাও এবং ভালো করে তাকাও। কারণ এরকম যদি এই আইপিএল যদি তোমার দ্বারা কোনো কিছু না হয়, তো আই এম শিওর ইন্ডিয়ান টিমেও তোমার জায়গা হবে না এবার। তোমার ইন্ডিয়ান টিমে তোমার যে পারফরমেন্স যে খুব একটা আহামরি ছিল আগে তা না। তোমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে একটা লোকের সিম্পাথি ছিল, সেই সূত্রে তোমাকে আবার টিমে নিয়ে আসা, এটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেছিল তোমার। তো সেই জন্য তোমাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন যদি তুমি সেই সুযোগটাকে কাজে না নিয়ে গিয়ে তুমি এখনো সেই বাচ্চাবালি হারকাতে করতে থাকো, তো আর কি বলা যায়। সঞ্জীব গোয়েঙ্কা তোমাকে ছাড়বে না। আর যাই হোক, তো দিস ইজ মাই মেসেজ টু ঋষভ পান্ত। ওকে, সো নেক্সট ম্যাচ কি হোক হয় সেটাই এখন দেখার, নেক্সট ম্যাচে কিভাবে লখনৌ সুপার যায়। স্পেশালি ব্যাটিং, নো ডাউট, ব্যাটিং অর্ডার তাদের ঠিক আছে, ব্যাটিং অর্ডার নো ডাউট, ব্যাটিং অর্ডার নাম্বার ওয়ান। কিন্তু বোলিং নিয়ে অবশ্যই তাদেরকে হতে হবে, কারণ ওই স্পিনিং নিয়ে এই আইপিএল এর মতো জায়গায় ওই স্পিনার নিয়ে কিংবা ওই বোলার নিয়ে কিছু করা যাবে না। আবেশ খানকে অবশ্যই খেলানো উচিত ছিল, যেটা কেন খেলায়নি বুঝি না। ইয়া সিমার জোসেফ, মানে ওকেও কেন খেলানো না বুঝি না। তো যাই হোক, আগামী ম্যাচে হয়তো খেলাবে, কিন্তু দেখা যাক এখন কি হয়। তো এই ছিল কালকের ম্যাচের যে তোমাদের পুরো ই। এখন আজকের ম্যাচ, আজকে পাঞ্জাব সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের আজকে ম্যাচ আছে। তখন আজকের ম্যাচেও পরে আসবো তোমাদের ভিডিও নিয়ে। তো টেল দেন।